আমরা নিজেরা খুব নিজেকে বুদ্ধিমান মনে করতেছি, আমরা নিজেকে খুব অন্যরকম একটা ভাবতেছি যে আমাদের ছেলেমেয়েদেরকে আমরা সুশিক্ষিত করে তুলতেছি। এই দাবিটা আমার কাছ থেকে আমি নিজে করি। আমি আমার বন্ধু বান্ধবের সাথে গল্প করি, আমার মেয়েকে আমার ছেলেকে অমুক স্কুলে পড়াইতেছি, অমুক মডেল স্কুলে পড়াইতেছি, অমুক প্রাইভেট টিচার দিয়ে আমি পড়াচ্ছি। এরকম গল্প আমরা বন্ধু বান্ধবের সাথে বলি। আবার আমাদের বোনেরাও তাদের বান্ধবীদের সাথে কথা বলতে বলতে বলে যে আমার মেয়েকে আমার ছেলেকে অমুক মডেল স্কুলে পড়াই, অমুক টিচার দিয়ে পড়াই, আমার টিচারের বেতন হচ্ছে 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকা একটা প্রাইভেট টিচারে দিই, স্কুলের বেতন 2,000, 3,000, 5,000, এরকম করে আমরা বলি। আবারও বলি কি তা আমার বাচ্চারে বাসার থেকে গাড়ি দিয়ে নিয়ে যায়, স্কুলের সার্ভিস ভালো। আবার কেউ বলে কি যে আমার মেয়েকে আমাদের গাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়, কেউ হেরিয়ার দিয়ে নিয়ে যায়, কেউ প্যারাডো দিয়ে নিয়ে যায়, কেউ বা আবার করলা দিয়ে নিয়ে যায়, আবার কেউ অটো দিয়ে নিয়ে যায়, কেউ আবার রিক্সা দিয়ে নিয়ে যায়, কেউ আবার সাইকেল দিয়ে নিয়ে যায়। তো যাই হোক, যে আমাদের মূল কথাটা আমি বলতে চাইতেছি এই কারণে, আমরা কিন্তু বলতেছি, দাবি করতেছি আমার বাচ্চাকে আমি সুশিক্ষিত করতেছি। তা আমার প্রশ্ন বন্ধুরা আপনাদের কাছে, আপনার বাচ্চাকে আপনি কি শিখাচ্ছেন, আপনার বাচ্চাকে কি লেখাপড়া শিখাচ্ছেন? আমার প্রশ্নটা হচ্ছে ওইটা। আমরা যে বলি যে আমার বাচ্চাকে ভাই ভালো একটা স্কুলে পড়াচ্ছি, খুব ভালো একটা প্রাইভেট টিচার দিয়ে আমরা পড়াচ্ছি, এই যে কথাগুলো বলি, ভাই আমার বেতনের একটা অংশ, মোটা অঙ্কের টাকারে আমার বাচ্চাদেরকে লেখাপড়াইতে চলে যায়, লেখাপড়া করাইতে। তো আমার কথা হলো যে ঠিক আছে, আমি মানলাম যে যেই কথাগুলো বললাম যে আপনারা এরকম আদর যত্ন করে আপনার বাচ্চাকে আপনি সুশিক্ষিত করছেন। আমি বলতেছি, আসলে কি আপনার বাচ্চাটা সুশিক্ষিত হচ্ছে? কারণ আমাদের দেশটা হচ্ছে একটা দুর্নীতিতে ভরা। আমাদের পদে পদে বিভিন্ন কর্মকর্তারা আছে না, সুযোগ পাইলেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে, কন্ট্রাক্টররা হাতিয়ে নিয়ে যাচ্ছে, অসৎ ব্যবসায়ীটা সুযোগ পাইলে ব্যবসাতে মাল স্টক করে আপনার মালের দাম বাড়িয়ে দিয়ে কোটি কোটি টাকা সামান্য সময়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো এইসব যে হচ্ছে, মূলত আমরা যেই সুশিক্ষায় শিক্ষিত করছি আমাদের বাচ্চাদেরকে, ছেলেমেয়েদেরকে, এই শিক্ষা থেকে কি তারা এগুলা শিখতেছে? আপনারা কি একবার চিন্তা ভাবনা করছেন যে আমাদের বর্তমানে বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন পদে যারা নিয়োজিত আছেন, আমরা তো সবাই বলতেছি এরা দুর্নীতিতে অভ্যস্ত, আর বিগত কয়েকবারই আমাদের দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছে। তো আজকে আমার কথাটা হচ্ছে যে আমরা যে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছি, আমাদের ছেলে সন্তানদেরকে তো সুশিক্ষিত আমরা গড়ে তোলার কারণেই এগুলো হচ্ছে। তো আমরা কি সেই 95%, 98%, কেউ বলে আমাদের মুসলিম কান্ট্রির দেশ, কেউ বলে 95, কেউ আবার 99%, আবার এখন আবার 92%ও শুনতেছে। আচ্ছা যাই হোক, সর্বক্ষেত্রে আমাদের একটা মুসলিম কান্ট্রি দেশে আমরা বাস করি, এটাই সত্য। এবং আমাদের দেশে একটা মুসলিম কান্ট্রি, এটাও সত্য, যে জায়গায় 95-96 কোনো ফ্যাক্টর না। তা আমাদের 95% দেশে যে আমাদের বাচ্চাদেরকে সুশিক্ষিত করছি, তারা সরকারি বিভিন্ন পদে যেয়ে তারা কোটি কোটি টাকা ঘুষ দিয়ে আজকে তাদের চাকরিগুলো নিতে হচ্ছে। লাখ লাখ টাকা ঘুষ দিয়া বিসিএস ক্যাডার হওয়ার পর বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা আমরা বলি বিসিএস ক্যাডার হয়। তো বিসিএস ক্যাডারকে আমরা বলি, সেই বিসিএস ক্যাডারে টিকতে হলো তার লাখ লাখ টাকা তার ঘুষ দেওয়া লাগতেছে। তাহলে আমার কথাটা হচ্ছে যে আমরা যে সুশিক্ষিত বানালাম আমাদের বাচ্চাদেরকে, তাহলে বাচ্চারা এই সুশিক্ষিত হওয়ার পরে যে তারা বাংলাদেশে বিভিন্ন পদে তারা চাকরি করছে, ওই জায়গার থেকে যে একটা ছেলে বিসিএস ক্যাডার হওয়ার পরে টিকতে হলে যে তার এখানে লাখ লাখ টাকা ঘুষ দেওয়া লাগতেছে, ওই প্রশাসনের ক্ষেত্রে ওই পদের ভিতরে তো আপনার সুশিক্ষিত ছেলেটাই আছে, আপনার সন্তানটাই আছে ওই জায়গায়। তো ওই জায়গায় যদি সুশিক্ষিত সন্তানটা থাকার পরে যদি আজকে যদি আপনার ছেলেটা শিক্ষিত হওয়ার পরেও যদি তাকে লাখ লাখ টাকা খরচ করে যদি বিসিএস ক্যাডার করা লাগে, ওই পদে তাকে নিয়োগ দেওয়া হয়,
তাহলে দেশটা সুশিক্ষিত হলো কোথায়? আপনার বাচ্চাদেরকে আপনি লেখাপড়া করেছেন, আপনি যে সুশিক্ষার একটা দাবি করলেন, আপনার বাচ্চাকে খুব ভালো শিক্ষায় শিক্ষিত করছেন, তাহলে আমার মতে তো আপনার বাচ্চাটা কোথায় শিক্ষিত হলো? তাহলে আমি মনে করবো আমাদের এখনকার যে শিক্ষা ব্যবস্থা আছে অবশ্যই এর ভিতরে ভেজাল আছে। যদি ভেজাল নাই হতো তাহলে মুসলিম একটা কান্ট্রির ভিতরে কি করে একটা ছেলে বাংলাদেশের সর্বোচ্চ একটা দেশের সর্বোচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে তার সার্টিফিকেট থাকার পরও সে কিভাবে সে লাখ লাখ টাকা ঘর দিয়া ডোনেশন দিয়া মানুষকে বকশিস দিয়ে যদি তার পদে যদি নিয়োগ হতে হয়, তাহলে আপনার সুশিক্ষাটা কোথায় রইল? তাহলে আমার মতে আমাদের শিক্ষা ব্যবস্থার ভিতরে সম্পূর্ণ ভেজাল ঢুকে আছে, সম্পূর্ণ ভেজাল। আপনারা কি এই জিনিসটা একবার চিন্তা ভাবনা করছেন? আপনার ছেলে একটা পদে যে ঢুকতে হলে আপনার লাখ লাখ টাকা, 15 লাখ টাকা, 20 লাখ টাকা দেওয়া লাগতেছে ঘোষ। একবারও কি আপনারা চিন্তায় মাথার ভিতরে আসেন না যে আমি এত কষ্ট করে বাজার না করে, আমার ঘরের একটা শখ পালন না করে আমি আমার বাচ্চাদেরকে আমি লেখাপড়া করাচ্ছি, প্রাইভেট মাস্টার দিয়ে পড়ালাম, ভালো স্কুলে পড়ালাম, ভালো যাতায়াতের ব্যবস্থা করে তারা শিক্ষিত করলাম, আমি কোনো সেভিংস করলাম না, 1000 টাকাও বাচ্চার পিছনে খরচ করে দিলাম, এখন আবার চাকরির ক্ষেত্রে তার জন্য আমার লাখ লাখ টাকা দেওয়া লাগবে, 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা ঘুর দেওয়া লাগবে। তো এই জিনিসটাকে একবার আপনারা চিন্তা ভাবনা করছেন? আপনারা কেন আমরা আমরা আর কবে আমরা শিক্ষা পাবো? আমরা আর কখন শিক্ষা পাবো? স্বাধীনতার পরেও 58 বছর চলে গেল, এত বছরের পরও আমাদের শিক্ষা ব্যবস্থাটা পুরনো শিক্ষা ব্যবস্থায় রয়ে গেল। আপনাদেরকে বিবেকে একবারও লাগা দেয় না যে আপনার বাচ্চাকে কি শিখাচ্ছেন? আর আপনি 95% দেশের একটা মুসলিম কান্ট্রির লোক হইয়া কি করে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি 5,000 টাকা দিয়ে, 6,000, 10,000 টাকা দিয়ে একটা প্রাইভেট মাস্টার দিয়ে বাংলা অঙ্ক ইংরেজি পড়াচ্ছেন, অথচ আরবিরা পড়ানোর জন্য একবারও চিন্তা ভাবনা করতেছেন না? আরবি শিক্ষার কোনো দরকার নেই। আর আরবি টিচারের বেলায় তখন 1,000 টাকা, 1,500 টাকা, 800 টাকা বেতন। অথচ সর্বোচ্চ মানের ভাষা হলো, সর্বোচ্চ সম্মানী ভাষায় তো হলো আরবি। যারা মুসলমান আছে, এবার মুসলমান হচ্ছেন বিভিন্ন ধর্মের, তারা হয়তো এটা স্বীকার করতে পারেন না, কিন্তু আমাদের ভাষা তো একটাই, আরবি ভাষা। এই যদি একমাত্র স্বীকৃত, মরার আগেও স্বীকৃত, মরার পরেও স্বীকৃত, তাহলে অথচ আমরা সেই আরবি শিক্ষাটাকে সবচেয়ে কম টাকায় আমরা বাচ্চাদেরকে লেখাপড়া করানোর চেষ্টা করতেছি, সেটা দাম দিতেছি না। আর অথচ আমরা মুসলিম কান্ট্রি, নিজেকে মুসলমান দাবি করার পরও আমরা চিন্তা ভাবনা করি না আমাদের বাচ্চাদেরকে আমরা কি লেখাপড়া শেখাচ্ছি, ওদেরকে কি লেখাপড়া শেখাচ্ছি, ওরা কি শিখতেছে স্কুলে যাইয়া। আমাদের শিক্ষা ব্যবস্থাটা নিয়ে আমি দেখতাম না আজও পর্যন্ত ভালো করে কেউ কিছু কথা বলতে। তো আপনাদের কাছে অনুরোধ রইল, পুরনো শিক্ষা ব্যবস্থাটাকে বাদ দিয়ে যাতে আপনার ছেলে যাতে সুশিক্ষিত হয়, শিক্ষা, দুর্নীতি, জালিয়াতি এগুলোর সাথে যাতে লিপ্ত না থাকে, কি করলে, কিভাবে লেখাপড়া করলে সেই শিক্ষা ব্যবস্থার দিকে আপনারা অগ্রসর চেষ্টা করুন, আসল সুশিক্ষিত করে তুলুন। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে একটু অন্তত কমেন্টে জানাবেন। আর শিক্ষা ব্যবস্থা কীভাবে করলে ভালো হবে, আমাদের ছেলেরা সুশিক্ষিত হবে, সুদ ঘুষ থেকে মুক্ত থাকবে, জালিয়াতি থেকে মুক্ত থাকবে, আপনার যদি কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে তুলে ধরুন। আমরা আপনার কমেন্টটা অবশ্যই জনগণের সামনে তুলে ধরবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসল সুশিক্ষিত আপনার সন্তানকে করে তুলুন। তাহলে সমাজ বাঁচবে, দেশ বাঁচবে, আপনিও বাঁচবেন। আপনার ছেলেকেও কেউ ঘোষখোর বলবে না, কোনো ঘোষখোরের ছেলে বলবে না। বা অন্ততপক্ষে সুশিক্ষার জন্য আপনারা পদ্ধতিটা ব্যবহার করুন। আর দেশে যাতে সুশিক্ষিত চালু হয় সেই জন্য আপনারা দুর্বার আন্দোলন গড়ে তুলুন। আল্লাহ হাফেজ।